জাস্টিস ফর লেডি ডক্টর আমরা ক্রমাগত এই দাবিতেই সরব হয়েছি এবং প্রত্যেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এই দাবির সঙ্গে জি24 ঘন্টা আছে। কীর্তিমান সঞ্জয় তাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে আর চাঞ্চল্যকর কয়েকটি তথ্য উঠে এসেছে। চিকিৎসকের খুনের দিন সে কি করেছে, কিভাবে আরজি কর হাসপাতালে ঢুকলো, এগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা সে করেছে। রাতে পুলিশ লেখা বাইকে আরজি করে যায় সঞ্জয়। ঘটনার রাতে শালুয়া থেকে ফিরেছিল সে। 5 শালুয়াতে পুলিশ ওয়েলফেয়ার কমিটির মিটিংয়ে যোগ। 8 তারিখে রাতে কলকাতায় ফিরে আসে সঞ্জয় এবং রাত 11টা নাগাদ আরজি করা হাসপাতালে যায়। ভোরের দিকে ধর্ষণ আর খুন, যে সময়টিকে বারবার বলা হচ্ছে 3টে থেকে 6টা, ভোরের দিকেই ধর্ষণ আর খুন, তারপরেই ফিরে আসে আবার ব্যারাকে। খুনের পর প্রমাণ লোপাটে পোশাক ধুয়ে ফেলেছিল সঞ্জয়। খুনের পরের দিন সকালে পরনের যে জামা প্যান্ট সেটা সে ধুয়ে ফেলে। সকালে শোরগোল পড়ে যায় চারিদিকে যে কিভাবে এই ঘটনা ঘটলো। স্বয়ং স্বাস্থ্য সচিব, সিপি সকলে চলে যান হাসপাতালে। তার মধ্যেও দেখা যায় সেই সময় সঞ্জয় নির্বিকার ছিল, অন্তত সঞ্জয়কে যারা সেই সময় দেখেছেন। ভাবলেশহীন হয়ে সকালেও সে মদ্যপান করেছিল বলে এই সূত্রের খবর। এবার আপনাদের দেখাবো এক এক করে ঠিক কি কি তথ্য এক্ষেত্রে খুব চাঞ্চল্য ছড়িয়েছে আর কি কি তথ্য উঠে এসেছে। আপনাদের দেখাচ্ছে আরজি করে এই ধর্ষণ খুনের ঘটনায় 5 তারিখ পুলিশ ওয়েলফেয়ার কমিটির মিটিংয়ে যোগ দিতে শালুয়া যায় সঞ্জয় রায়। তারপর শালুয়া থেকে কলকাতায় ফেরে। 8 তারিখ রাতে সে ফেরে শালুয়া থেকে, আর রাত 11টা নাগাদ আরজি করে যায়। পুলিশ লেখা, কেপি লেখা একটা বাইক নিয়ে আরজি করে সে ঢোকে। কিছুক্ষণ পরে আবার ফিরে আসে আর তারপরেই ভোরের দিকে আবার ফিরে যায় আরজি করে। দেখুন, আরজি করে কিন্তু দুবার সে ঢুকেছে। অভিযোগ তখনই ঘটে ধর্ষণ আর খুন, অর্থাৎ দ্বিতীয়বার সে যখন এন্ট্রি নেয় আরজি করে, তারপরেই সেই সময় ধর্ষণ আর খুনের ঘটনা ঘটে। বাইকে করে 4th ব্যাটালিয়নের ব্যারাকে ফিরে সে ঘুমিয়ে পড়ে। অত্যন্ত ভাবলেশহীন তাকে সেই সময় দেখা গিয়েছিল, অন্তত যারা সেই সময় তাকে নোটিস করেছে তারা বলছে। পরদিন সকালে ধুয়ে ফেলে তার জামা কাপড়, যে জামা কাপড় সে পরেছিল, এই অপরাধ যে যখন সে করেছিল সেই পোশাক ধুয়ে ফেলে সে। ব্যারাকে এসে সকাল থেকে চলতে থাকে আবার মদ্যপান। সকালে এসে জামা কাপড় ধুয়েও ফেলে, মদ্যপানও করে। একেবারে ভাবলেশহীন হয়ে ছিল সে। কোনো রকম তার মধ্যে কোনো রকম অস্থিরতাও লক্ষ্য করা যায়নি। এত বড় একটা অপরাধ করেছে সে, যেখানে তার বিরুদ্ধে খুন আর ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। এই মুহূর্তে আমরা বিধাননগরে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের যে ব্যারাক রয়েছে সেখানে রয়েছি। এই যে ব্যারাক, সেই ব্যারাকেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দিনের পর দিন এই ব্যারাকের একটি ঘরে থাকতো। কার্যত আনঅফিসিয়ালি তার নামেই সেটা বরাদ্দ হয়ে গেছিল যে ওই ঘরে সে থাকতো। কিন্তু যেটা নিয়ম রয়েছে যে কোনো সিভিক ভলেন্টিয়ার, বিশেষ করে যাদের কলকাতার মধ্যেই বাড়ি, তাদের জন্য কিন্তু তারা কখনোই ব্যারাকে বা এই ধরনের জায়গায় থাকতে পারে না। অনেক ক্ষেত্রে কোনো ডিউটিতে গিয়েছে, রাত হয়ে গেছে, যার দূরে বাড়ি, তারা বহু ক্ষেত্রে ব্যারাকে বা থানার ব্যারাকে থাকতে পারে। কিন্তু কোনো সিভিক ভলেন্টিয়ার যার কলকাতা শহরের মধ্যেই বাড়ি, তার ক্ষেত্রে কিন্তু তার কখনোই ব্যারাকে থাকার কথা নয়। কিন্তু এক্ষেত্রে সঞ্জয় কিভাবে দিনের পর দিন এই ব্যারাকে, যেখানে তার কলকাতা শহরে ভবানীপুরের মধ্যেই বাড়ি, সেখানে দিনের পর দিন কিভাবে ব্যারাকে সে থাকতো, এবং যেদিন এই ঘটনা ঘটে সেদিন এই ব্যারাকে রাত্রিবেলা এই ব্যারাকেই আবার ফিরে আসে এবং পরের দিন সকাল পর্যন্ত কিন্তু এখানেই ছিল। ফলে যে প্রশ্নটা উঠছে, দিনের পর দিন নিয়ম ভেঙে, নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে পুলিশের ব্যারাকে, যেখানে তার এখতিয়ার নেই, সিভিক ভলেন্টিয়ারদের কোনো এখতিয়ার নেই ব্যারাকে থাকার, সেখানে কার কথা মতন এখানে ব্যারাকে তার জন্য ঘর বরাদ্দ হয়ে গেল বা কীভাবেই সে এখানে থাকতো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরা পার্সন তরুণের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। আর আপনারা শুনলেন যে সিভিক ভলেন্টিয়ার তারা কি করতে পারে আর কি করতে পারে না। কোনো পুলিশের ব্যারাকে তাদের থাকার এখতিয়ার নেই। পুলিশ লেখা কোনো বাইক বা গাড়ি তারা ব্যবহার করতে পারবে না। কিন্তু এগুলোই সঞ্জয় রায় করেছে। কোথায় তার প্রভাব ছিল, কি এমন করতো যে এগুলো নিয়ে সে ব্যবহার করতো বা পুলিশ ব্যারাকে থাকতো, কেউ কিছু বলতো না তাকে? কারোর কি মাথায় হাত ছিল তার? এই সমস্ত প্রশ্ন উঠছে আর এগুলো বেশি করে ওঠাচ্ছে আরো বিরোধীদের তরফ থেকে। কি বলা হচ্ছে সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন শুনুন।
সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই যে একজন সিভিক ভলেন্টিয়ার কি করতে পারে আর কি করতে পারে না। একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে। সেই সুযোগ কিছু অসাধু ব্যক্তি নিচ্ছে, যাদের মনে বাসনা আছে যে আমি সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে কোটিপতি হব, তারা সেই রাস্তায় ঢুকে যাচ্ছে। সবাই এরকম নয়। আর সব ভুগছে কারা? বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার যারা নিরীহ, যারা ভালো, তারা রাজ্যের পুলিশ স্টেশনগুলিতে তারা পর্যন্ত শোষণের সম্মুখীন হচ্ছে। যে মাইনে দেওয়া হয় তা দিয়ে, ওই সামান্য মাইনে দিয়ে সংসার তো চলে না। তারপরেও যেভাবে তাদেরকে ঘন্টার পর ঘন্টা ডিউটি করানো হয়, আপনি যদি শাসক দলের হয়ে ওই ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকেন, আপনাকে কম ডিউটি দেওয়া হবে। সবাই তো এরকম মেরুদণ্ড বিক্রি করতে পারে না, বা সবাই এরকম বাজে কাজ করতেও পারে না। যারা করতে পারে না, সাধারণ সিভিক ভলেন্টিয়ার, তারা ভুক্তভোগী হচ্ছে। তারা ধোঁয়া রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রতিদিন ডিউটি করে যাচ্ছে। যে মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, যা ওই শান্তনু বাবু, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন এক সময়, সে তো সুপার কনস্টিটিউশনাল বডি। সে তো রাজ্যের ডিজিরও মাথার উপরে। রাজ্যের ডিজিও হয়তো একান্তে দেখা হলে শান্তনুবাবুকে স্যারটার বলেন হয়তো। তো এইরকম যখন আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি আর কি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি, এই সিভিক ভলেন্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবেই। এরকম যারা এরকম নেতা গোছের আছে, তারা এরকম করে বেড়াচ্ছে। আর এই ঘটনায় যে ধৃত, তাকে নিয়ে হাজারো প্রশ্ন উঠছে। আর এই পুলিশ ওয়েলফেয়ার, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আর সরাসরি শাসক দলকে নিশানা করছে বিজেপি। আর এই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে আপনাদের শোনাবো। ডক্টর শান্তনু সেন তিনি কি বলছেন শুনুন। জুনিয়র ডাক্তারদের ওপর দাঁড়িয়ে হাসপাতাল এবং মেডিকেল কলেজের পরিষেবা সচল থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা, নিশ্চিত করে আমাদের প্রথম লক্ষ্য। হাসপাতালে পেশেন্টের ফুটফল বাড়ার কারণে অনেক সময় হয়তো বেশি লোক হাসপাতালে ঢুকে পড়ে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ বা সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন, গভর্নমেন্টের তরফ থেকে যারা রয়েছেন, প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা রয়েছেন, তাদেরকে সঠিকভাবে কাজে লাগানোটা নিশ্চিত করে হাসপাতালের প্রিন্সিপাল বা হাসপাতালের সুপারের দেখার কথা। হাসপাতালের প্রিন্সিপাল বা সুপার শুধু নির্দিষ্ট একটু জায়গার সিকিউরিটি নিশ্চিত করবেন আর বিস্তর জায়গায় সিকিউরিটি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা সমর্থন করেন না। হাসপাতালে যাতে জুনিয়র ডাক্তাররা পর্যাপ্ত সিকিউরিটি পায়, সেই জায়গাটা দেখা হাসপাতাল কর্তৃপক্ষের নিশ্চিত করে কর্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।